স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর সেই সঙ্গে এটি লঙ্ঘন না করার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে, আর অপরদিকে ইসরায়েল সরকার বলেছে ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হওয়ার পরই দেশটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল এবং ইরানে পুরোপুরি এবং সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, সেই সাথে এটি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ইরানের রাষ্ট্রীয় টিভিতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে পাল্টা হামলা চালানোর ইচ্ছা নেই তেহরানের। এদিকে ইসরায়েলের 3 জন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, শীঘ্রই ইরানে হামলা গুটিয়ে আনার পথ খুঁজছে ইসরায়েল। এই বার্তা তেল আবিব এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে পৌঁছে দিয়েছে। মাসুদ রানা, নিউজ 24। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরে কমেছে তেলের দাম। গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে অপরিশোধিত তেলের বাজার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আর এছাড়া এশিয়ার শেয়ার বাজারও ইতিবাচক ধারার ইঙ্গিত দিচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে লাগাম ছাড়া অপরিশোধিত তেলের বাজার। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও 4% কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $68, যা হামলা শুরুর আগের অবস্থানে ফিরেছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোতেও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী। এর আগে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেয় ইরানের পার্লামেন্ট। এমন খবরে সোমবার 5 মাসে সর্বোচ্চ সীমা ছাড়ায় তেলের বাজার। যুদ্ধবিরতি কার্যকরের খবরে আবারও আশা জাগাচ্ছে বৈশ্বিক অর্থনীতিতে। এদিকে এটিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। যদিও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইরান এবং ইসরায়েলে। এরই মধ্যে প্রাণ ভয়ে ইরান ছেড়ে পালিয়ে গেছে বহু বাসিন্দা। এদিকে দুদেশেরই ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন অনেকেই, আর এসব এলাকায় এখন চলছে উদ্ধার তৎপরতা। এই চিত্র মঙ্গলবারের, আর তাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর। নতুন করে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেরশেবা শহরের একাংশ এখন ধ্বংসস্তূপ। ঘটেছে হতাহতের ঘটনাও। ইরানের স্থানীয় সময় ভোর 4টার পর চালানো হয় এ হামলা। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপে কেউ আটকে রয়েছে কিনা তার খোঁজে চলছে উদ্ধার কাজ। ক্ষয়ক্ষতি অনেক বেশি, বেশ কয়েকজন মারা গেছে। অন্যদিকে তেহরানে বিরাজ করছে থমথমে পরিবেশ। মঙ্গলবার সকালে শান্ত ছিল শহরটির রাজপথ, কিন্তু শেষ মুহূর্তে কোন দিকে গড়ায় পরিস্থিতি সেই আশঙ্কায় আগেই ইরান ছেড়ে পালিয়ে গেছেন স্থানীয় বহু বাসিন্দারা। আমি শুধু আমার পরিবার, আমার লোকজনের কথাই ভাবি। ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এই নামগুলো আমার কাছে কোনো ব্যাপার না। আমরা শান্তির কথা ভাবছি এবং আশা করি সেটাই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ যেন নিরাপদে থাকে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী 24 ঘন্টায় ধাপে ধাপে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। জানানো হয়েছে লঙ্ঘন না করার আহ্বান। নিবির আমিন, নিউজ 24। জুলাই গণহত্যার মামলায় পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এদিকে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আগামী 2 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে আগামী 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে কোনো পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়টি একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ার। সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। আসলে আপনারা জানেন যে 5ই আগস্ট আন্দোলন দমন এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছেন। এই পলাতক 2 জনের জন্যই পেপার পাবলিকেশন হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে চীন। এমনই আশাবাদ উঠে এসেছে দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে সফররত বিএনপি প্রতিনিধি দলের বৈঠকে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে চীনের বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েডং এর সঙ্গেও বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধিরা। দলটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিভিন্ন বিষয়ে বেইজিংয়ের সহায়তা চেয়েছেন বিএনপির প্রতিনিধিরা। আর এসব বিষয়ের মধ্যে রয়েছে বাণিজ্য অসমতা দূর করা, আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বাড়ানো। মব জাস্টিস নয়, আইনসম্মতভাবেই অপরাধীদের বিচার চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। এ সময় আদালতে পুলিশের উপস্থিতিতে কিভাবে আসামিরা হেনস্থা হন সেই প্রশ্নও তুলেছেন রিজভী। যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা দাবি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী সংগতভাবে বিচার হোক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হোক। কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। আর যে কদিন আছে সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে, সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। রাজধানীর উত্তরায় ঢাকা 18 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিনের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। জানান, বিচার ও সংস্কারের নামে যদি নির্বাচনকে বিলম্বিত করা হয় তাহলে তা রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। বিশ্বের কোনো দেশেই রাজনৈতিক সরকারের বাইরে অর্থনৈতিক উন্নয়নের কোনো নজির নেই। অগ্রগতি ও টেকসই উন্নয়নের জন্য আগে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। আরও বলেন, দেশে পরিকল্পিতভাবে মব বা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভরণ পোষণে আসছে নতুন প্রকল্প। রোহিঙ্গাদের পানির সংকট ও অবকাঠামো সমস্যার সমাধানে নেয়া এই নতুন প্রকল্পে খরচ হবে প্রায় 600 কোটি টাকা। মঙ্গলবার সকালে এনএসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়।
সভায় মোট ১৫টি প্রকল্প উত্থাপন করা হয়, যেগুলোর ব্যয় ধরা হয়েছে ৬,৮৬৮ কোটি টাকা। এর মধ্যে রোহিঙ্গাদের জন্য নেওয়া নতুন প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের 18টি খাতে ব্যয় কমানো হয়েছে। আর এর আওতায় ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানির সংরক্ষণাগার উন্নয়ন ও টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন তৈরি করা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরতরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল খান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোহাইমিন, জানাবেন আন্দোলনরতরা আর কি বলছেন, এখনকার সেখানকার পরিস্থিতি আপনি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। আমি এই মুহূর্তে আছি জাতীয় রাজস্ব ভবনের ঠিক সামনেই। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে প্রেস ব্রিফিং হয়েছে এবং পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু 5 ঘন্টার যে কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি ছিল তা কিন্তু শেষ হয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। এবং সেই প্রেস ব্রিফিংয়ে কিন্তু নতুন কিছু আপডেট এসেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রেস ব্রিফিং থেকে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এনবিআর চেয়ারম্যানকে। একই সাথে এই যে দাবি তারা তুলে এসেছেন যে কয়দিন, সেই দাবিগুলোকে এখন 1 পয়েন্ট দাবি টানা হয়েছে চেয়ারম্যানের অপসারণ। এবং আগামীকাল এবং আগামী পরশু দিন 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু পুরো দেশের এনবিআরের সব বিভাগে কিন্তু কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে। একই সাথে 27 তারিখের মধ্যে সব দাবি মেনে না নিলে 28 তারিখ থেকে কিন্তু কমপ্লিট শাটডাউন চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা থাকবে এই কমপ্লিট শাটডাউনের বাইরে। একই সাথে তারা বলেছেন যে 5 কর্মকর্তার বদলি আদেশ দেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে এবং এর মাঝে কোনো প্রকার বদলির আদেশ দেওয়া যাবে না। একটি বড় বিষয় হচ্ছে যে এই আন্দোলন কিন্তু মাঝখানে অনেকটা কমে গেলেও 19 তারিখে 6 জন কর্মকর্তাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি করার কারণেই কিন্তু এই আন্দোলন আবার চাউর হয়ে ওঠে। তবে গতকাল বিকেলে একটি অফিস আদেশ দেওয়া হয়, যেখানে কিন্তু সংস্কার ঐক্য পরিষদের সদস্যদেরকে অন্তর্ভুক্তির ব্যাপারে কথা বলা হয়েছে। তবে আজকের প্রেস ব্রিফিংয়ে কিন্তু সে বিষয়ে সম্পূর্ণ অস্বীকার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তারা বলেছেন এ ধরনের কোনো অফিস আদেশ এখন পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কাছে পৌঁছায়নি। তাই এই আন্দোলন চলমান রয়েছে এবং আগামীকাল ও পরশুদিন বিকেল দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি এবং কলম বিরতি চলবে সারা দেশে। এনবিআর ভবন থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ হাফিজ আপনাকে। মোহাইমিন, আপনাকেও ধন্যবাদ। সিলেটের জৈন্তাপুর, সুনামগঞ্জের ছাতক ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে মোট 45 জনকে পুশিং করেছে বিএসএফ। বিজিবি জানিয়েছে, ভোরে সিলেটের মিনাটিলা সীমান্ত দিয়ে 19 জনকে পুশিং করে বিএসএফ। বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে পুশিং করা হয় 20 জনকে, তারাও বিজিবির হেফাজতে রয়েছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া সীমান্ত দিয়ে আবারও 7 জনকে পুশিং করেছে বিএসএফ, তাদেরকেও আটক করেছে বিজিবি। খেলাধুলায় সবাই উৎসাহিত হলে দেশ এবং জাতি ভালো থাকবে, এমনটি বলেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, বিশ্বব্যাপী ক্রীড়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে 1894 সালের 23 জুন অলিম্পিক আন্দোলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 1948 সাল থেকে প্রতি বছর 23 জুন অলিম্পিক ডে উদযাপন করা হচ্ছে। সকালে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রান 2025-এর উদ্বোধন শেষে এসব কথা বলেছেন তিনি। বিশ্বব্যাপী ক্রীড়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, জাতিগত সম্প্রীতি এবং সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করার লক্ষ্যে 1894 সালের 23 জুন অলিম্পিক আন্দোলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই দিবসটিতে আমরা ডে রানের মাধ্যমে এটা শুরু করলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব, এদেশের আপামর জনসাধারণকে এই ক্রীড়াতে উৎসাহিত করে তোলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে উৎসাহিত করে তোলা। তাহলে আমরা সবাই দেশ জাতি হিসেবে আমরা ভালো থাকব। তার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে একতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, এগুলোর আমরা চর্চা করব। বঙ্গোপসাগর ও উপকূলের নদ নদীতে দাপিয়ে বেড়াচ্ছে মাছ ধরার অবৈধ ট্রলিং ট্রলার। আর এতে সমুদ্রের অগভীর এলাকায় মাছ শিকার করায় নষ্ট হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। আর এতে বিপাকে পড়েছেন জেলেরা।
এসব অবৈধ ট্রলিং ট্রলার বন্ধে অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড। বরগুনা থেকে সুমন শিকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বরগুনার পাথরঘাটা উপজেলার বিএফডিসি খালে নোঙর করে আছে 10টির বেশি অবৈধ ট্রলিং ট্রলার। নিচ্ছে সমুদ্রে যাওয়ার প্রস্তুতি, তবে কারোরই নেই সরকারের বৈধ অনুমতি। অথচ এইসব অবৈধ ট্রলিং ট্রলারগুলোই ট্রলিং পদ্ধতিতে সমুদ্রে জাল ফেলে তলদেশ থেকে টেনে নিয়ে আসছে। এতে শুধু মাছই নয়, মারা যাচ্ছে কচ্ছপ, ডলফিন, অক্টোপাস সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতার পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস ও মৎস্য সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। অবৈধ ট্রলিং এর মাধ্যমে যে মাছ ধরছে অসাধু জেলেরা, এতে হাজার হাজার প্রজাতির মাছ নষ্ট হচ্ছে, ফলে পর্যায়ক্রমে সাগরের মাছও কমে যাচ্ছে। জালের যে দৈর্ঘ্যটা থাকা দরকার তার চাইতে কম গভীরতার মাছ মারে, ফলে অ্যাকোয়াটিক ভেজিটেশন থেকে শুরু করে যে অন্যান্য মাছের যে আবাসস্থল বা খাবারের ক্ষেত্র, প্রজনন ক্ষেত্র সবই নষ্ট হয়ে যায়। বরগুনার পাথরঘাটায় 39টি অবৈধ ট্রলিং ট্রলার রয়েছে, তবে স্থানীয় জেলেদের মতে এই সংখ্যা শতাধিক। অবৈধ ট্রলিং ট্রলারের দৌরাত্মে বিপাকে পড়েছেন কয়েক লাখ জেলে। ট্রলিং যখন চলে নাই তখন আমরা ভালো, আল্লাহর রহমতে খুব ভালো মাছ পাইছি, আর এই ট্রলিং চলাতে আমরা এখন মাছ তেমন পাই না। এই ট্রলিং যদি চলতে দেওয়া হয় আর 2-4-5 বছরের মধ্যে সব মানুষ বেকার হয়ে যাবে। অনুসন্ধানে উঠে এসেছে অবৈধ এসব ট্রলিং ট্রলারের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালীরা। তবু সমুদ্র রক্ষায় কাজ করছে কোস্টগার্ড ও নৌবাহিনী। পাথরঘাটা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ট্রলিং বোট মালিকের নেতৃত্বে একদল ভাড়াটিয়া দুষ্কৃতিকারী কোস্টগার্ড সদস্যের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এই সময় কোস্টগার্ডের একটি পিকআপ, একটি মোটরসাইকেল ভাঙচুর ও টহল কার্যে নিয়োজিত একটি কাঠের বোট ডুবিয়ে দেয়। মাঠ পর্যায়ের যে কাজ, সেখানে আমরা কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী সবার সাথে মিলেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নষ্ট নির্মূল করে ফেলব। বঙ্গোপসাগর শুধু মাছের উৎস নয়, এটি উপকূলবাসীর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই সমুদ্র যদি ধ্বংস হয়ে যায়, তবে শুধু জেলে নয়, বিপন্ন হবে দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে বাস ও 3 হুইলারের সংঘর্ষে বাবা এবং মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ভুল্লি থানার খোসবাজার খলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে রাবিয়াতুন। পথে পেছন থেকে একটি নৈশ কোচ এসে 3 হুইলারটিকে ধাক্কা দেয়, আর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বগুড়ার নির্মাণ শ্রমিকরা। এতে কর্মক্ষেত্রে প্রায়ই ঘটছে নানা রকম দুর্ঘটনা। জীবন ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের মজুরি বাড়ছে না। সুরক্ষা সামগ্রী ব্যবহারের জন্য নানা উদ্যোগের কথা জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। আর শ্রম অধিদপ্তর এই বিষয়ে বলছে, ভবন মালিক এবং নির্মাণ শ্রমিকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন তারা। আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 3 তলা ভবনের উপরে এভাবেই হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে, তবে তাদের আশেপাশে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী। আবার 12 তলা ভবনের উপরে কাজ করছেন শ্রমিকরা, অথচ টিনের নিরাপত্তা বেষ্টনী 3য় তলায়। বহুতল ভবনের 7ম তলায় বাঁশ ও দড়ি দিয়ে তৈরি সরঞ্জামের উপর বসে এভাবেই রং করছেন শ্রমিকরা। এমন দৃশ্য হরহামেশাই চোখে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই নির্মাণ শ্রমিকরা গড়ছেন বহুতল ভবন। অথচ সভ্যতার কারিগর নির্মাণ শ্রমিকদের কাজে দুর্ঘটনা এড়াতে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এভাবে কাজ করতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে অনেকেই অকালে মৃত্যুবরণ করছেন, আবার কারো হচ্ছে অঙ্গহানি, কেউ পঙ্গু হয়ে যাচ্ছেন। বিভিন্ন কারণে আমাদের এগুলা রিক্সের উপর কাজ কাম করা লাগে। এই রিক্সের কাজ করতে যে আমাদের অনেক শ্রমিক আহত হয়, নিহত হয়। সেফটি বেল্ট তো দেয়ই না। সেফটি বেল্ট দিতে গেলে সেফটি শু দিতে হবে, হেলমেট দিতে হবে, এটা পোশাক আছে সেফটি শু, এলে সব দিতে হবে। এলে তো কেউই দেয় না স্যার, কোনো কোম্পানিই দেয় না। আমরা পেটের দায়ে কাজ করি এতটা ঝুঁকি নিয়ে, কারণ আমাদের কর্মী এটা, এখন এটা এইভাবেই যে করা লাগবে যে আমাদের। শ্রমিক নেতারা বলছেন ঝুঁকি এড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমার চেষ্টা করতেছি, বিল্ডিং কর্তৃপক্ষের কথা বলতেছি, এই বেস্ট নিউ
কঠোরভাবে আরো নিরাপত্তা বাড়ানো যায় সেভাবে আমরা চেষ্টা চালাচ্ছি। বর্তমানে আমরা বিভিন্নভাবে সিটি দেওয়ার পরে, সাংগঠনিকভাবে সিটি দেওয়ার পরে এখন কিছুটা হলেও নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করা হচ্ছে। আর শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে ভবন মালিক ও নির্মাণ শ্রমিকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে তারা। আমাদের একটা নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে, যেখানে আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অ্যাওয়ারনেসটা তৈরি করি এবং তাদের মালিক পক্ষকেও একইভাবে সেই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়। বগুড়া জেলায় অর্ধলক্ষাধিক নির্মাণ শ্রমিক রয়েছেন। গেল 5 বছরে দুর্ঘটনায় মারা গেছেন 36 জন। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কদিন আগেই বাজারে এসেছে নতুন নোট, আর সেই নতুন নোট নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা। চেষ্টা করেও এটিএম এবং সিআরএম মেশিনে টাকা জমা দিতে পারছেন না তারা। আর একই অবস্থা দেখা যাচ্ছে মেট্রো রেলের ক্ষেত্রেও। 20 টাকা এবং 50 টাকার নোট দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না। ব্যাংকাররা বলছেন নতুন টাকা সিআরএম এর উপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক বলছে সফটওয়্যারকে নতুন টাকা চেনাতে কিছুটা সময় লাগবে, দ্রুতই হবে এই সংকটের সমাধান। মিনা ফেরদৌসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঈদের নতুন টাকা পেতে কারাকারি হলো এখন বরং করকরে নোট নিয়ে বিপাকে সাধারণ মানুষ। কাটা যাচ্ছে না মেট্রো রেলের টিকিট, সিআরএম মেশিন জমা নিচ্ছে না আমানত। ঈদের আগে গত 2 জুন বাজারে 20, 50 ও 1000 টাকার নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এই টাকা পেতে সাধারণ মানুষের চেষ্টার অন্ত ছিল না, কিন্তু এখন নতুন নোট যেন এক নতুন ভোগান্তির নাম। টিকিট কেনার মেট্রোর ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন টাকা, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। মাত্রই একটা 50 টাকার করলাম, 50 টাকার নোট ছিল যেটা নতুন এবছরে যেটা ছাড়ছে আর কি, তো ওইটা দিয়ে দেখলাম যে ওইটা নিচ্ছে না। এই টাকাটা আমি আবার সিআরএম মেশিনে জমা দিতে যাচ্ছি, ওইটা নিচ্ছে না। এটা তো খুব প্রবলেম হচ্ছে আমাদের। বাংলাদেশ ব্যাংক বলছে নতুন নোট শনাক্তে সফটওয়্যার হালনাগাদ করা জরুরি। ঠিক প্রাককালীন টাকাটা ছেড়েছিলাম প্রচন্ড, যার ফলে ব্যাংকগুলো এই নোটগুলোকে তাদের মেশিনকে যে চিনাবে সে চেনানোর পর্যাপ্ত সময় তারা পায়নি। এটা একটা টেকনিক্যাল ইস্যু। কেউ কেউ বলতেছে যে তারা যে কোম্পানির কাছ থেকে নিয়েছে তাতে 3 থেকে 5 দিন লাগবে, কারো কারো ক্ষেত্রে এটা 10 থেকে 15 দিনও লাগবে। গ্রাহক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেও পুরো বিষয়টির জন্য আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানকে দায় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সাধারণ মানুষকে ভোগান্তিতে থাকতে হবে, কিন্তু এই জন্য কেন্দ্রীয় ব্যাংকও দুঃখ প্রকাশ করছে এবং ব্যাংকগুলোর তরফ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। এবং এর কারণে যে জনগণ সাফারিংস করছে এটা ব্যাংকগুলো ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে। যে সকল কর্তৃপক্ষ ব্যবহার করে তারাও তাদের সফটওয়্যারে এই চেঞ্জটা তাদেরকে আনতে হবে। কোনো উৎসবকে সামনে রেখে আর নতুন টাকা না আনার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। সবাইকে ডিজিটাল লেনদেনের মধ্যে আনতে পারলে স্বচ্ছ সমাজ করা সহজ হবে, রাজস্ব আদায়ও বাড়বে সরকারের। রাজধানীর একটি হোটেলের ডিজিটাল পেমেন্ট সিস্টেম গুগল পে এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাজ করতে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি। বলেন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা নিয়ে 7টি ব্যাংক নিজস্ব আর্থিক কার্যক্রম পরিচালনা করবে। ইতিমধ্যে 20টি ব্যাংক এই পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। আগামী জানুয়ারিতে বাকি ব্যাংকগুলোতেও একই পদ্ধতি বাস্তবায়ন করা হবে। গভর্নর আরও জানিয়েছেন জুলাইয়ে বিদেশি মুদ্রা রিজার্ভ $27 বিলিয়ন ছাড়াবে। In a transparent way, our taxes will go up, our accountability will increase, we will have a much more prosperous, balanced society, not unbalanced. Right now, what we have is unbalanced. সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।